এখন শেখ হাসিনা তার পাসপোর্টের মেয়াদ শেষ, প্রথমে তারে বর্ডার আইনা ওই যে কাটাতার আইনা তারে প্রথমে উল্টা করে ঝুলানো, অবশ্য প্যান পরে জানি ঝুলানো, ঠিক আছে, তাহলে তো আবার সমস্যা। আসিফ নজরুল স্যারের একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল, যেখানে 500 টন ইলিশ দেওয়া হয়েছিল ভারতকে। সেই 500 টন ইলিশ দেওয়ার পরিবর্তে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে 3000 টন ইলিশ ভারতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে। তো যেখানে 500 টন ইলিশ দেওয়ার প্রতিবাদ জানাতে পারলো, আর আজকে 3000 টন ইলিশ দেওয়া হয়েছে, সেখানে কোনো প্রতিবাদ নেই। আজকে শিবিরের বিষয়টা নিয়ে এসেছেন, কয়েকদিন যাবত শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সেক্রেটারির বিষয়টা এসেছে, তারা আওয়ামী লীগের সঙ্গে লেগেছিল এবং এখন এসে আত্মপ্রকাশ করেছে যে তারা অ্যাকচুয়ালি শিবির করত বা করে, এখনো সাবেক, ওনারা সাবেক। তো আসলে ওনারা দেশের স্বার্থে বা জাতীয় স্বার্থে, বৃহত্তর স্বার্থে কি করেছেন না করেছেন সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে দেশটা আমরা একটা স্বাধীন দেশ হিসেবে পেয়েছি। কিন্তু ক্যাপ্টেন মারুফ রাজু স্যার ওনার বক্তব্যে বললেন যে আসলে আমরা এই বিষয়টা নিয়ে যে পরিস্থিতি চলছে দেশে বা এই যে তোফাজ্জল হত্যার বিষয়েও আলোচনা না করি। কিন্তু স্যার আমরা তো আলোচনা না করেও পারছি না। মোটামুটি আজকে 23 তারিখ, মোটামুটি আপনার 50-52 দিনে আমরা কিন্তু ভালো কোনো তথ্য দেখতে পাচ্ছি না, ভালো কোনো ফল আশা করছি না এই দেশের এন্টারিং গভর্নমেন্টের কাছে। তেমন কোনো ভালো ফল আশা করিনি। দেখেন পাহাড়ে আজকে কোন পরিস্থিতি, পুলিশ তাদের ফাংশন করছে না। একটা মিছিলে দেখলাম একজন ওসি সে গিয়ে হচ্ছে জনগণকে ঠেলে বুঝায় সরে দেওয়ার চেষ্টা করছে, আর তার কনস্টেবল গুলো পিছনে দাঁড়ায় আছে, তারা কোনো কাজ করছে না। তাহলে এদেরকে দিয়ে কি হবে? এখন পর্যন্ত যে সংস্কারের 6টি জায়গায় 6টা কমিটি গঠন করা হলো, এই ক্ষেত্রে নতুন কোন কমিটি বা নতুন কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি না, বা যদিও বা করে থাকে সেটা কবে করলো, কিন্তু তার তো কোনো উন্নতির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এভাবে আর কতদিন চলতে পারে একটা দেশ? এটা তো সম্পূর্ণরূপে অস্থিতিশীল একটা পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এ সরকার কখন আরো টনক নড়বে, সরকারের আরো কতটা অবনতি হলে পারে এনারা সিদ্ধান্ত নেবেন। আর আরেকটা বিষয়, প্রথমত বললো যে বাঙালি ইলিশ খেতে পারবে না, সেই ইলিশ ইন্ডিয়াতে যাবে না। এখন দেখেন আবার 3000 টন ইলিশ কিন্তু ইন্ডিয়াতে ঠিকই যাচ্ছে। আবার বাংলাদেশ সরকারের ইন্টারিম গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার ইন্ডিয়ার মোদির সঙ্গে ডক্টর ইউনূস সাহেবের একটা মিটিং সেট করার চেষ্টা করেছিল, কিন্তু মোদির ওই ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো কোনো রকমের রেসপন্স দেখানো হয়নি। এতটা তেল মালিশের কি দরকার? আমি তো মনে করি কোনো প্রয়োজন নেই এতটা তেল মালিশ করার। আমরা তো এমনি যে অবস্থার মধ্যে আছি, যে অবস্থার মধ্যে চলছি, এর চাইতে আর কি হবে আমাদের? আমাদের তো এর চাইতে আর কিছু কিছু নেই। আমাদের আর কি মরাকে আর ভয় দেখানোর কোনো কিছু নেই। আমরা তো এক রকমের মৃতপ্রায়। আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে আমরা একেবারে নিম্ন স্তরে পৌঁছে গেছি যে অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, প্রবাসী ভাইরা আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছেন, আমাদের রিজার্ভের পতন ঠেকিয়েছেন এবং ডলারের পতন, মুদ্রা পতন ঠেকিয়েছেন। ওনাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও বিদেশে আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু এই ক্ষেত্রে সরকারকে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এসেছিল, তারা কিন্তু 1 মাসের মধ্যে তাদের সংস্কারের কাজগুলো করে ফেলেছিল। হ্যাঁ, এটা একটু কঠিন, যেহেতু রাষ্ট্র একটা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের একটা ক্ষমতা, সেই ক্ষমতার উপরে ওটা কাজ করতে হচ্ছে। কিন্তু এই ক্ষমতাকে ভেটো দেওয়ার মতো একটা দল আছে, কিন্তু বাকি দলগুলো তো সেই এন্টারিং গভর্নমেন্টের প্রধানকে সে ক্ষমতাগুলো দিয়েছে, সেই ক্ষমতাগুলো উনি কেন কাজে লাগাচ্ছে না? এই ক্ষমতাগুলো যদি উনি কাজে না লাগাতে পারেন, আরো তো আমরা অধপতনের দিকে চলে যাব, আরো নিম্নমুখী হয়ে যাব, আরো অধপতন হবে আমাদের। সেই উন্নয়ন থেকে সেই অধপতন থেকে আমরা কিভাবে উঠে আসবো? আমি একটা বিষয় জানতে চাচ্ছি ক্যাপ্টেন মারুফ রাজু সাহেবের কাছে, যে ইতিহাস থেকে আমরা যতটুকু জানতে পারি 1550 সালের দিকে চাকমারা এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় আসে। সেটা হচ্ছে মিয়ানমারের মধ্যবর্তী অঞ্চল, ত্রিপুরার কম্পং রাজ্য থেকে এবং চীনের হচ্ছে হোয়াংহো নদীর পাশ থেকে এদেশে এসে এরা বসতি স্থাপন করে। তারা 1981 সালের পরিসংখ্যানে দেখা গেছে যে 2,39,000, ওই সময়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা ইন্ডিয়াতে পেলিয়ে গেছিল 60,000 এই মতো আছে। কিন্তু এই পাহাড়িরা তারা সশস্ত্র অস্ত্র নিয়ে প্রকাশ্যে বনবাদারে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আর্মিরা সেখানে কাজ করছে, বিজিবি কাজ করছে, পুলিশের বিশেষ টিম কাজ করছে, কিন্তু এদেরকে নিরস্ত্র করা কেন যাচ্ছে না? এবং দেখেন মনির ভাই, ফেরাউন যখন জানতে পারছে মুসার হাতে তার পতন হবে, সে কিন্তু জন্মই বন্ধ করে দিছিল, কিন্তু সেই মুসাই কিন্তু ফেরাউনের রীতি ঘরেই বড় হয়েছে। অতএব এই যে শিবির বা ছাত্র শিবির যদি থাইকা থাকে, তারা তো আর এই দেশের ক্ষতি করে নাই, বা তারা এই স্বৈরাচার পতনের ক্ষেত্রে যদি ভূমিকা রাখা থাকে,
তাহলে সেটা আমি মনে করি অবশ্যই পজিটিভ, সেটা নেগেটিভ কোনো কিছু না। আচ্ছা দেখেন মনির ভাই, এই যে শেখ হাসিনার হাতে 52 তাস আছে, এই 52 তাসের ভিতরে একটা একটা করে দিতে আছে, এক একটার রং এক এক রকম। এই যে আপনার খাগড়াছড়ি বান্দরবন, সেই বিষয়টা আপনি দেখেন, প্রথম ঘটনা হয়েছে মোটরসাইকেল চুরি করে কেন্দ্র করা নিয়ে, সেখানে মামুন নামে যে বাঙালি, তাকে প্রথম হত্যা করা হয়েছে ফোন করে ডেকে নিয়ে, তার পরিবার থেকে মামলা করা হয়েছে, সেই মামলার আসামি দেওয়া হয়েছে আওয়ামী লীগের 3 জন ছিল ওইখানে, তাদেরকে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু এই ঘটনার সূত্রপাত, সেই সূত্রপাত থেকে দেখেন এই পর্যায়ে চলে গেছে। আজকে দেখলাম যে আওয়ামী লীগের ওই যারা সেনাবাহিনী পুলিশের হাতে সোপর্দ করছে, তাকে ছাড়াই নিয়ে আসার জন্য কক্সবাজারে থানার থেকে তারা তারা দলবদ্ধ হয়ে তারা ছাড়াই নেওয়ার জন্য তারা এই প্রচেষ্টা চালাই গেছে। এখন আর একটা জিনিস আমি বলি মনির ভাই, তাই আমাদের সতর্ক থাকতে হবে, এই 52 তাস এক একটা করে শেষ হোক, তারপরে আমরা দেখবো শেখ হাসিনা কি করতে পারে। আর একটা জিনিস বলি আপনার, ওই যে আপনার অমিত শাহ ভারতের, সে বলছে যে উল্টো করে ঝুলাই রাখবো, আমি তার বক্তব্যে স্বাগত জানাই, সে যেন উল্টো করে ঝুলাই রাখে যারা অনুপ্রবেশকারী। এখন শেখ হাসিনা তার পাসপোর্টের মেয়াদ শেষ, প্রথমে তার বর্ডার আইনা ওই যে কাটাতার আইনা তারে প্রথমে উল্টা করে ঝুলানো, অবশ্য প্যান পইরা জানি ঝুলানো, ঠিক আছে, তাহলে তো আবার সমস্যা। প্যান পইরা উল্টা করা জানি কাটাতারের লগে ঝুলাই হয়। তারপরে শামীম ওসমান আছে, যারা অবৈধ আছে তাদেরকে যেন ওই যে অমিত শাহ উল্টা করে ওই কাটাতারের সাথে ঝুলাই রাখে। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আবু বকর আনমিউট করতে হবে, আনমিউট করে বলেন। আবু বকর শুনতে পাচ্ছি না। ইউসুফ। আসসালামু আলাইকুম। রাজু ভাই ভালো আছেন? আমি রাজু ভাইয়ের সাথে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যদি আপনার সাথে যদি তারেক রহমানের যোগাযোগ হয়, তাহলে আপনি জনগণের পক্ষে, আই মিন আমার নিজেরও এটা মাথায় এসছে যে একটা মেসেজ যদি দেওয়া যায় ওনাকে, সেটা হলো আমি 2007 সালে আমি শাহজালাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, শেষ করছি। তো আমি সেই থেকেই ধরেন ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, আওয়ামী লীগ সব ধরনের রাজনৈতিক ফ্লেভার কিন্তু আমি পেয়েছি। তো আমি যেটা দেখেছি যে আপনার এই ইন্ডিয়ান যে পলিসিটা বাংলাদেশের ক্ষেত্রে, বিশেষ করে বিএনপির ভিতরে নীতি নির্ধারণের বোর্ডে যারা আছেন, ইনাদের ভিতরে কেউ কেউ মানে ইনারা নাকি ডানপন্থী নাকি বামপন্থী, এটা নিয়ে আমরা খুব কনফিউজ হই। কিন্তু বাংলাদেশে যদি আপনি 18 কোটি জনগণ ধরেন আর 20 কোটি ধরেন, 90% মানুষ ইন্ডিয়া বিরোধী, তাহলে বিএনপি একটা জনপ্রিয় দল। দেখেন জামাত আর বিএনপির মধ্যে পার্থক্য আমি খুব বেশি দেখি না। জামাতরা তারা একটু ইসলামিকটাকে প্রেজেন্ট করে বেশি, আর হয়তো বিএনপিটি কম। দুটাই খুব ভালো, ইসলামের প্রতি তাদের দুইটা দলেরই মানে শ্রদ্ধা আছে। কিন্তু আমার মনে হয় বিএনপি আরো বেশি জনপ্রিয় হতে পারে যদি সরাসরি ভারত বিরোধী আন্দোলনে ঘোষণা দেয়। তাদের একটা স্লোগান হবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া হটাও। দেখেন বিএনপির ঘাটতিটা কোন জায়গাটায়, ঘাটতি আমার মনে হয় শুধু এই একটা জায়গায়, যে কিছু সুশীল আছে, সুশীল বলতে মানে নাস্তিকপনা, ইসলাম বিরোধী হতে হবে, প্রথম আলো ডেইলি স্টারের পন্থী হতে হবে। এই কিছু সংখ্যক মানুষের ভোট কি বেশি প্রয়োজন বিএনপির, নাকি এই 90% মানুষের ভোট বেশি প্রয়োজন? যদি সেটা হয়, আপনার প্রতি বিনীত অনুরোধ, তারেক রহমানের সাথে যোগাযোগ হলে এই মেসেজটা দিয়ে দেন যে 90% মানুষ চাই যে বিএনপির পক্ষ থেকে ইন্ডিয়া বিরোধী একটা প্রতিবাদ আসুক, সরাসরি, কোনো কথা হবে না। আর এটা যদি করতে পারে, জামাতও আর ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি থাকবে সারা জীবন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ইউসুফ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মনির ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার নতুন পরিবারে নতুন মেহমান এসেছে গতকালকে, আমি শুনে খুব খুশি হলাম। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক। জি, ধন্যবাদ। আজকে ক্যাপ্টেন মারুফ রাজু স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে শিবির নিয়ে গত 2-3 দিন মানে ফেসবুক, টুইটার, তারপরে আপনার ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়া মানে প্রচুর গরম। এখন এখানে আন্দোলন যারাই করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ফেসিবাদ মুক্ত করা বাংলাদেশ থেকে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেখানে কে শিবির, কে ছাত্র দল, কে যুব দল, এটা দেখার আমাদের কোনো ইয়া ছিল না। তো যাই হোক, যে যার পরিচয়, যে যেভাবে কৌশলে রাজনীতি করে যেভাবেই পারুক, আজকে ফেসিবাদ আজকে আমাদের বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে, এটা আলহামদুলিল্লাহ। ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই
যেটা হচ্ছে মনির ভাইও বলেছেন গত 2 দিন আগে মনে হয়, আপনার 2019 সালে আসিফ নজরুল স্যারের একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল, যেখানে 500 টন ইলিশ দেওয়া হয়েছিল ভারতকে। সেই 500 টন ইলিশ দেওয়ার পরিবর্তে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। আজকে 3000 টন ইলিশ ভারতে দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে। তো যেখানে 500 টন ইলিশ দেওয়ার প্রতিবাদ জানাতে পারলো, আর আজকে 3000 টন ইলিশ দেওয়া হয়েছে, সেখানে কোনো প্রতিবাদ নাই। তাহলে আমি কি এটা কি বলতে পারি স্যার, যে আজকে যারাই সরকারে বসে, যারাই ক্ষমতায় বসে, তাদের মাথার উপরে কি ভারতের ভূত চাপে, নাকি তাদের অন্য কোনো মতলব থাকে? আমরা তো জানি যে আসিফ নজরুল স্যার সে একজন মানে খুব ভালো মানুষ, সৎ মানুষ, এটা আমরা জানি। কিন্তু এই যখনই ক্ষমতা পেল, তখনই কি যে এই ভারতের ভূত এসে তাদের ঘাড়ে চাপলো নাকি? এই বিষয়টা আমার একটু জানার আছে স্যার।